হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। আজকের এই ভিডিওয়ে আমি শেয়ার করতে চলেছি আমার প্রেগনেন্সি জার্নি সোফার। প্রথমেই বলি যে কোনো প্রেগনেন্সি কোনো মেয়ের কাছে প্রচণ্ড স্পেশাল, বিশেষ করে যারা নতুন করে মা হচ্ছে তাদের কাছে তো প্রত্যেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে একেবারে নতুন। আর তার উপরে আমি যেহেতু দেশের থেকে অনেক দূরে আছি এবং নিজে প্রিয়জন প্রিয় মানুষদের কাছ থেকে অনেক দূরে আছি, সেই জন্য কিন্তু আমার প্রেগনেন্সি জার্নি বিদেশের মাটিতে একটু অন্যভাবেই শুরু হয়েছিল। তো চলো আজকে সেই গল্পই তোমাদের শোনাই। শুরুতেই বলি যে আমরা কি করে জানলাম প্রেগনেন্সির কথা। প্রথমে বলি যে আমার যে মান্থলি পিরিয়ড সেটা কিন্তু রেগুলারই ছিল, সেই নিয়ে কোনো সমস্যা ছিল না। এবং তবে অনেক সময় এক দুদিন আগে বা এক দুদিন পরে হতো, বাট ওই টাইম রেঞ্জের মধ্যেই খুব বেশি ডিলে বা খুব বেশি আর্লি কিন্তু কখনোই হতো না। তো আমি যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে আগের বছর নভেম্বর মাসে। তো তখন আমার পিরিয়ডটা যখন মিস হয় যে ডেট, তো আমি সেটাকে ন্যাচারালি নিই। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং আমি খুব যে ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছিলাম প্রথম দিকে এরকম না, কারণ অনেক সময় হরমোনাল চেঞ্জেস হয়, ওয়েদারের কারণে চেঞ্জেস হয়, স্ট্রেস, অ্যাংজাইটি। আরেকটা কথা বলি যে প্রেগনেন্সির আগে কিন্তু আমি ফিজিক্যালি ভীষণভাবে অ্যাক্টিভ ছিলাম, মানে ফিজিক্যাল ফিটনেস বা জিম যাকে বলে আমি রেগুলার করতাম, ইনক্লুডিং ওয়েট ট্রেনিং। তো সেইভাবেই একদিন আমি জিমে গেছি এবং তখন যখন আমি জিমে যেতাম আমি একটা ফিল করি যে আগে যে এনার্জি তে আমি জিম করতাম কোনোভাবে সেই এনার্জিটা ল্যাকিং, কোনোভাবে আমি সেই এনার্জিটা পাচ্ছি না জিম করা, ওয়েট ট্রেনিং করার জন্য যেটা দরকার। এবং আমার মাসেল ক্র্যাম্প মাঝে মাঝেই হতো, মনে হচ্ছে যেন পিরিয়ডের সময় যে মাসেল ক্র্যাম্প হয় বা পিরিয়ডের হওয়ার ঠিক আগে যে মাসেল ক্র্যাম্প হয় সেই রকম, বাট কিন্তু পিরিয়ডটা হচ্ছে না। তো আমি প্রথম আনইউজুয়াল কিছু ফিল করি নভেম্বরের লাস্ট একটা উইকেন্ডে আমরা টরন্টো গেছিলাম একটা ক্রিসমাস ফেয়ার দেখতে। তো সেই দিন যখন আমি গাড়ি করে যাচ্ছি, সেই দিন কীরকম একটা প্রচণ্ড ক্লস্ট্রোফোবিক লাগতে থাকে আমার গাড়ির মধ্যে এবং একটু হালকা বমি বমি ভাব পায় এবং একটা দম বন্ধ মতন লাগে। এবং তখনও ব্যাপারটা অতটা যে ভালোভাবে বুঝতে পেরেছি তা না। এবং সেই দিন কিন্তু সারাটা দিন আমার একটা আনইজিনেস কাজ করেছে। তো এইভাবে পিরিয়ডের ডেট থেকে আমার মোটামুটি 8-10 দিন পেরিয়ে গেছে এবং তারপরে আমার মনে হয় যে একটা টেস্ট বাড়িতে প্রেগনেন্সি টেস্ট করানো দরকার এবং সেই মতো আমি একটা বাড়িতে টেস্ট করাই। এবং যেহেতু পিরিয়ডের প্রায় 8-10 দিন হয়ে গেছিলো, টেস্টটা করি ডিসেম্বর মাসে, 8 ডিসেম্বর। এবং তো আমি যে কিটটা ইউজ করি সেই কিটটায় বলা ছিল যে পিরিয়ড মিসের 5 দিন আগে থেকে কিন্তু প্রেগনেন্সি ডিটেক্ট করতে পারে। এবং যেহেতু আমার পিরিয়ডের পরে প্রায় অনেকটা দিনই কেটে যায় এবং তারপরে যখন আমি টেস্ট করি জেনারেলি 5 মিনিট থেকে 7 মিনিট এরকম ওয়েট টাইম থাকে, বাট আমার কিন্তু উইদিন 1 মিনিট আর কি আমার পজিটিভ আসে, মানে দুটো যে ইন্ডিকেটার হয় সেইটা আসে এবং খুব তাড়াতাড়ি রেজাল্টটা চলে আসে। যাই হোক, আমরা তো জেনে গেলাম সেই দিনই প্রেগনেন্সির কথা, বাট হঠাৎ করে দুজনে প্রচণ্ডভাবে এক্সাইটেড, যেমনভাবে ছিলাম সেরকমই একটু নার্ভাসও হয়ে গেলাম। তার কারণ হচ্ছে যে এটা যদি সম্পূর্ণ ইন্ডিয়াতে হতো সেখানে কিভাবে প্রসিড করতে হবে সেটা মোটামুটি একটা আইডিয়া আছে, জেনারেলি লোক একটা গাইনোকোলজিস্টের কনসাল্ট করে। বাট এখানের ব্যবস্থা যেহেতু কমপ্লিটলি ডিফারেন্ট মেডিকেল সিস্টেম, কি করতে হয়, কি
প্রসেস, আগে কি কি হতে চলেছে, সবটাই আমাদের কাছে একেবারে নতুন। আমরা কিছুই জানি না এর সম্পর্কে। ফলত আমাদের কিন্তু ইনিশিয়াল ডেজে অনেক চ্যালেঞ্জেস মুখেও পড়তে হয়, এবং এখানকার যে মেডিকেল সিস্টেম অ্যাকচুয়ালি কীরকম সেইটার ধারণা কিন্তু অনেকটাই হয়। একটা জিনিস আমি আগে থেকেই জানতাম, কানাডায় কিন্তু হঠাৎ করে কোনো স্পেশালিস্ট দেখানো যায় না। মানে কারোর যদি কোনো হার্টের ডাক্তারের দরকার হয় বা কারোর কোনো এরকম গাইনোকোলজিস্ট দরকার হয়, তাকে কিন্তু ফ্যামিলি ডক্টর বা জেনারেল ফিজিশিয়ান যে থাকে তার রেফারেন্সেই কিন্তু যেতে হয়। নিজে নিজে কিন্তু কোনো স্পেশালিস্টের কাছে যাওয়া যায় না। তো আমি সেই মতোই আমাদের যে ফ্যামিলি ডক্টর নেক্সট ডেতে আর কি, মানডেতে ফ্যামিলি ডক্টর যে ছিল তার সাথে কনসাল্ট করি, এবং তাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাই, অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাই, এবং ভিজিট করি। ভিজিট করে বলি যে এরকম প্রেগনেন্সি কিটে পজিটিভ হয়েছে। তো উনি প্রথম দিনে যেদিনকে গেছি কিছুই বলেননি আমাদের, শুধু বলেছে যে একটা ব্লাড টেস্ট করব, ব্লাড টেস্ট করার পরে সেখানে যদি দেখি তবেই আমি কনফার্ম করব। তো সেই দিনই ব্লাড টেস্ট করা হয় এবং দুদিনের মধ্যেই রেজাল্ট এসে যায়, এবং তারপর আবার যাই এবং উনি রেজাল্ট দেখে বলেন যে হ্যাঁ এটা কনফার্ম। এবং তারপরে শুরু হয় হচ্ছে আসল চ্যালেঞ্জেস যেগুলো আসছে। তো এবার প্রথম উনি আমাকে একটা পুরো প্রিন্যাটাল প্যাকেজ, যেখানে কি কি টেস্ট, তার মধ্যে ব্লাড ওয়ার্ক থেকে শুরু করে আল্ট্রাসাউন্ড যেগুলো আমাকে করতে হবে। আমাদের ফার্স্ট আল্ট্রাসাউন্ড, যেটাকে ডেটিং আল্ট্রাসাউন্ড বলে, যেটা কিনা 6 to 8 উইক্সের মধ্যে আইডিয়ালি করা উচিত বা দরকার, সেই আল্ট্রাসাউন্ড এবং ইনিশিয়াল বেশ কিছু ব্লাড টেস্ট আমার করতে দেওয়া ছিল। এবং তারপরে হচ্ছে আর দুটো আল্ট্রাসাউন্ড এবং ব্লাড ওয়ার্ক ছিল। মনে আছে এটা ডিসেম্বর মাসের কথা বলছি, এবং ডিসেম্বর মাসে এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে এবং বাইরে প্রচণ্ড স্নোফল, চতুর্দিক আর কি বরফে ঢেকে গেছিলো। এবং তার মধ্যে আমার 2 উইক্সে 7 থেকে 8 বার ক্লিনিক আর ল্যাব ভিজিট করতে হয়। তো এখানে আর কি বাড়িতে এসে যে ব্লাড কালেক্ট করে নিয়ে যাবে সেই ব্যবস্থা কিন্তু এখানে নেই। এখানে ফিজিক্যালি যেতে হয় ল্যাবেতে, এবং সেখানে গিয়েই ব্লাড ওয়ার্ক যা যা আছে সেগুলো করাতে হয়। এবারে আসি হচ্ছে আল্ট্রাসাউন্ডের কথায়। তো এটা তো কানাডার যে সমস্যা, এর আগেও আমি চ্যানেলে অনেকবার বলেছি যে মেডিকেল স্টাফ শর্টেজ আছে, এবং সেটা একটা কানাডার রিয়েল ইস্যু, এবং সেটা আমি নিজে অনুভব করলাম যখন আমি এই জার্নির মধ্যে দিয়ে এলাম। যে যখন আল্ট্রাসাউন্ড বুক করতে গেলাম, বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমাকে ডেট দিচ্ছিল না, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না, সব জায়গাতেই ফুল। এবং আমি মোটামুটি 6 উইকে অলরেডি আমি জেনেছি যে আমি প্রেগনেন্ট। যেহেতু আমি একটু ডিলেই টেস্টগুলো করিয়েছি, এবং ফলে আমার কাছে 2 উইক্স মতো টাইম ছিল, কারণ 6 থেকে 8 উইক্সের মধ্যে আমাকে ফার্স্ট স্ক্যান বা ডেটিং স্ক্যানটা করতে হবে। বাট ফার্স্ট আল্ট্রাসাউন্ড স্ক্যানটাই আমি কিন্তু 10th উইকে করাই, মানে কি বেশ কিছুটা ডিলেই হয়েছিল যেহেতু আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। যাই হোক, ফার্স্ট আল্ট্রাসাউন্ডের পরে যে সেকেন্ড আল্ট্রাসাউন্ড, সেই জন্য সেইটা আমার নেক্সট যে তার পরের উইক সেটাই করতে হয়েছিল। জেনারেলি 2-3 সপ্তাহ টাইম গ্যাপ থাকে, মোটামুটি 11 থেকে 12 সপ্তাহের মধ্যে সেকেন্ড স্ক্যান, যেটা NTP স্ক্যান বলে, সেই স্ক্যানটা করতে হয়, যেখানে ডাউন সিনড্রোম আছে কিনা বেবি সেগুলো ডিটেক্ট করা হয়। তো সেই স্ক্যানটাও হচ্ছে আমার নেক্সট উইকেই করতে হয়েছিল, এবং সেটা ডেট পেতেও আমার অসুবিধা হয়েছিল, যেহেতু আমার একটা আল্ট্রাসাউন্ডের বুকিং 3 মাস আগে রেগুলার চেক আপের কারণেই বুক করা ছিল। সেই আল্ট্রাসাউন্ডেরটাকে ক্যান্সেল করে আমি এই প্রেগনেন্সির যেটা আমার NTP স্ক্যান সেইটা বুক করি, নয়তো কিন্তু আমাকে কোনো জায়গাতেই ডেট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল না। আমি যদি ডেটিং স্ক্যানের জন্য অপেক্ষা করতাম এবং তারপর যদি আমি সেকেন্ড আল্ট্রাসাউন্ড বুক করতাম। যাই হোক, লাকিলি আই ওয়াজ লাকি, এটাই বলবো যে আমার অলরেডি একটা অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে বুক করা ছিল। সেকেন্ড আল্ট্রাসাউন্ড যখন করাতে যাই মিড অফ জানুয়ারি ওর এন্ড অফ জানুয়ারি এরকম একটা টাইমে, এবং
ওই টাইমে কিন্তু কানাডায় বিভৎস স্নোফল, এবারে বিভৎস স্নোফল হয়েছিল। এবং যে দিন আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই দিন ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দীপ্তর অফিসে সেল ডে থাকে বলে সেদিনকে ওকে অ্যাটেন্ড করতেই হয়, কোনোভাবেও মিস করতে পারে না। নয়তো আমরা সবসময়ই মোটামুটি চেষ্টা করেছি যতটা সম্ভব একসাথে যেতে, এক্সেপ্ট সাম সিচুয়েশন যেখানে আমি একাই গেছি এবং একাই ম্যানেজ করেছি। যাই হোক, সেই দিনে এতটাই বরফ পড়েছিল এবং আমি উবেরে করে যাই, আমাদের বাড়ির সামনে ড্রাইভে পুরো একেবারে সাদা হয়ে চতুর্দিক বরফে ঢেকে গেছিলো, এরকম অবস্থা। এবং সেই স্ক্যান করানোর পরে সেই দিনই উইদিন 24 আওয়ার্স একটা ব্লাড ওয়ার্ক দেয়, সেইটা করতে হয়। তো সেখান থেকে আমি ল্যাবেও যাই, ব্লাড ওয়ার্ক করাই, তো সবটাই ওই প্রচণ্ড ঠান্ডার মধ্যে করাতে হয়। এবং সেই জন্যই কিন্তু সিচুয়েশনগুলো এমন ছিল যে কোনো ধরনের ছবি তোলা, ভিডিও করা আমি ভীষণভাবে ভালোবাসি, বাট তখন কিন্তু আমাদের সেই মানসিকতাই ছিল না যে একটা ফটো তুলি বা একটা ছবি তুলি, কারণ এত রকমের সমস্যা দিয়ে যাচ্ছি। একে তো প্রাকৃতিক সমস্যা যেটা বাইরে চলছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড স্নোফল, তার মধ্যে বাইরে বারবার যাওয়া আসা করতে হচ্ছে, যেটা শীতকালে একটু অ্যাভয়েডই করে থাকি আমরা। তাছাড়া কোথাও হচ্ছে স্ক্যানের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, এইসব নিয়ে বিভিন্ন রকম সমস্যার কারণে তখন আর কোনো ভিডিও করে রাখা হয়নি আমাদের। এবং যখন আমি সেকেন্ড আল্ট্রাসাউন্ড বুক করি সেইটার সময় কিন্তু আমি থার্ড আল্ট্রাসাউন্ড, যেটা অ্যানাটমি স্ক্যান বলে, সেটাও বুক করি। যেহেতু আমার ডেটিং স্ক্যানটা ডিলে হয়, 10th উইকে হয় এবং তারপরের উইকেই হচ্ছে আমার সেকেন্ড আল্ট্রাসাউন্ড হয়। এগুলো ওভারল্যাপিং হয়ে যায় আর কি, পরপর ছিল। আর থার্ড আল্ট্রাসাউন্ডটা আমি আগেই বুক করে রাখি এবং সেটা মোটামুটি সেকেন্ড আর থার্ডের মধ্যে বেশ কিছুটা গ্যাপ পাই। আর অ্যানাটমি স্ক্যান যেটা মিড মার্চ আমার হয়, সেই স্ক্যানেতেই আমাদেরকে বলে দেওয়া হয় যে যেদিনকে আল্ট্রাসাউন্ড করতে গেছিলাম সেখানে যে ছেলে হবে না মেয়ে হবে, মানে জেন্ডার রিভিলটা কিন্তু সেই দিনেই হয়। ক্লায়েন্ট জানতে চায় যে জেন্ডারের কথা, তবেই রিভিল করা হয়। এবং সেটা যদি স্ক্যানের দিন জানা যায়, সেটা হচ্ছে টেকনোলজিস্ট ওখানে যে থাকে সে ভার্বালি বলে দেয়, বা আর নয়তো সেই রিপোর্টটা যখন আনতে যাওয়া হয় ডাক্তারের কাছে, সেই ডাক্তারও কিন্তু বলে দেয়। কারুর যদি পার্সোনাল প্রেফারেন্স থাকে যে আমি জানবো না, আমি পরে জানবো, বিকজ এখানে কিন্তু জেন্ডার রিভিল পার্টিও হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারকে রিকোয়েস্ট করলে তার একটা ক্লোজড এনভেলপেও কিন্তু এই জেন্ডারটা মেনশন করে দেয়। তো আমরা এত কিছুর জন্য আর অপেক্ষা করিনি, টু বি অনেস্ট। আমরা সেদিনই টেকনোলজিস্টের কাছ থেকে ভার্বালি জেনে নিই। বিশেষ করে দীপ তো খুব এক্সাইটেড ছিল জানার জন্য, তো সেই জন্যই তখনই জেনে নেওয়া হয়ে গেছে, যদিও আমি এক্ষুনি রিভিল করছি না। আচ্ছা, এগুলো তো গেল ইনিশিয়াল যে আমার টেস্ট বা ব্লাড ওয়ার্ক যা যা এখানে করতে হয়েছে প্রেগনেন্সির সময়, সেইগুলোর কথা। এবারে বলি ফার্স্ট আল্ট্রাসাউন্ড অবধি, মানে 10th উইক অবধি কিন্তু ডাক্তার নিজে থেকে আমাদের এই যে প্রেগনেন্সি যে নেক্সট স্টেপগুলো কীরকম হবে কিছুই বলেনি, শুধুমাত্র যে ইনিশিয়াল আল্ট্রাসাউন্ড এবং ব্লাড ওয়ার্কের কথা, যে প্রিন্যাটাল প্যাকেজ বলছিলাম সেটুকুই দিয়েছে। এবং যখন আমি দেখি যে ডাক্তার নিজে থেকে কিছু বলছে না, তখন আমি কিন্তু ডাক্তারকে জিজ্ঞাসা করি যে এখানকার প্রসেসটা কীরকম, বিকজ আমাদের ক্যানাডাতে এই যে প্রেগনেন্সির যে জার্নিটা, প্রসেসটা কিভাবে হয়, গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট কখন পাওয়া যায়, এই সম্পর্কে কিন্তু কোনো ধারণা নেই, বা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। তো প্রথমে ডাক্তার আমাকে সেই দিনে বলে যে এখানে গাইনোকোলজিস্ট পাওয়া একটু ডিফিকাল্ট আছে, তো মিডওয়াইফের খোঁজ উনি আমাকে করতে বলেন। আচ্ছা, এবারে বলি যে মিডওয়াইফ কনসেপ্টও ক্যানাডায় আছে। আমি বেশি টেকনিক্যাল ডিটেলসে যাব না, পরে আমি আলাদা ভিডিও করে আমি বলবো যে এখানকার মেডিকেল সিস্টেমটা কীরকম, আমাদের ইন্ডিয়ার থেকে কতটা আলাদা। বাট এটুকুই বলছি যে মিডওয়াইফও হচ্ছে এখানে একটা প্রফেশন, যারা এই চাইল্ড বার্থ এবং লেবার এই রিলেটেড নিয়ে পড়াশোনা করেছে এবং তারাও কিন্তু স্পেশালিস্ট। এবং এখানে ক্যানাডায় দুটো অপশান থাকে, একটা হচ্ছে ওবি গাইনি বা অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট, তাদের কনসাল্ট করা, বা মিডওয়াইফ করা। এবার আমার প্রথম থেকেই প্রেফারেন্স ছিল হচ্ছে গাইনোকোলজিস্ট। এবং সেকেন্ড আল্ট্রাসাউন্ডের পরে যখন আমি ডাক্তারের কাছে যাই,
আমি ওনাকে বলি যে আমার প্রেফারেন্স গাইনোকোলজিস্ট, মিডওয়াইফ আমি প্রেফার করছি না, কারণ আমার প্রথম থেকে ইচ্ছে ছিল আমি গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান এরকম কোনো স্পেশালিস্টের কাছে করাবো। তো উনি তখন, আমার যেহেতু রিপোর্ট সব কিছুই প্রথম থেকে নর্মাল ছিল এবং সেকেন্ড আল্ট্রাসাউন্ডের রিপোর্টও সব নর্মাল ছিল, তো উনি আমাকে তখনই একটা গাইনোকোলজিস্ট রেফার করে দিলেন। কিন্তু তখনও কিন্তু আমাদের ধারণা ছিল না যে নেক্সট স্টেপগুলো কীভাবে হতে চলেছে, কারণ ক্যানাডাতে গাইনোকোলজিস্ট রেফার মানেই যে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট তার পাওয়া যায় সেরকম ব্যাপারটা নয়। যাই হোক, আমাকে 2-3 উইকস বাদে জানানো হয় যে আমার গাইনোকোলজিস্ট একজন অ্যাপয়েন্ট হয়েছে, এবং আমাকে যদিও চয়েস দেওয়া হয়েছিল দুজন গাইনোকোলজিস্ট, এবং আমি একটু রিভিউ করে ইন্টারনেট থেকে একজনকে, যদিও বেশি খুব ইনফরমেশন পাইনি, তাও যেটুকু পেয়েছি তার মধ্যে একজনকে আর কি চুজ করি। এবং ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস, মানে 3 মাস কেটে যায়। তারপরে গিয়ে আমি গাইনোকোলজিস্টের অফিস থেকে ওনার যে সেক্রেটারি ফোন করে আমাকে বলেন যে উনি অ্যাকসেপ্ট করেছেন আমাকে, এবং আমার প্রথম অ্যাপয়েন্টমেন্ট হবে সেটা কিনা 28 উইকে। 28 উইকের আগে কিন্তু কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট গাইনোকোলজিস্টের কাছ থেকে পাওয়া যায় না। গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান তাদের কাছ থেকে কিন্তু কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। মানে 28 উইকের আগে অবধি পুরোটাই কিন্তু জেনারেল ফিজিশিয়ান বা ফ্যামিলি ডক্টর আছে তারই তত্ত্বাবধানে থাকতে হয়। আচ্ছা, এর সাথেই আমি বলে রাখি যে প্রথম দিকে যখন এখানে গাইনোকোলজিস্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, তার উপরে যখনই ফ্যামিলি ডক্টরের কাছে যাই, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা বলছি। এখানে অনেকে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, বাট আমার পার্টিকুলার এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই যে যখনই আমি ফ্যামিলি ডক্টরের কাছে গেছি এবং প্রেগনেন্সি রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করেছি, খাবার কোনো সমস্যা হচ্ছে বা আদার্স কোনো কিছু, তখন উনি এটাই বলেছেন যে আমি স্পেশালিস্ট নই, আমি অবস্টেট্রিশিয়ান নই, আমি উত্তর দিতে পারবো না, এটা আনসার করতে পারবো না, এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। এবং ইনিশিয়াল ডেজে যখন এই ধরনের দেখছি যে ফ্যামিলি ডক্টর কোনোভাবে কোঅপারেট করছে না, যেটুকু খালি স্ক্যান বা ব্লাড ওয়ার্ক করতে দেওয়ার কথা ওনার, উনি সেগুলোই করছেন এবং দেখে রিপোর্টটা ঠিক আছে কি না, কি আছে সেটা আমাকে বলে দিচ্ছেন, দ্যাটস ইট। তারপরে কিন্তু আর কোনো ফার্দার কমেন্ট করছেন না, বা আমার কোনো সমস্যা হলে সেটা কিন্তু আমি কোথাও ডক্টরের কাছে ডিসকাস করতে পারছি না বা তার সদুত্তর পাচ্ছি না। এবং তার সাথে সাথে হচ্ছে যে যেহেতু এত দূরে আছি, দুই ফ্যামিলি কিন্তু আমাদের কলকাতায় আছে, তো তখন মনে হয়েছিল আমাদের একবার যে এর চেয়ে বেটার কলকাতায় চলে যাই, এখানে ডাক্তারের গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, ক্লিনিকে এরকম আল্ট্রাসাউন্ডে যখন বুক করছি সেটার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। তো সেখানেও আমি ডাক্তারের কাছে, এখানে ফ্যামিলি ডক্টরের কাছে জিজ্ঞাসা করি, কারণ এই সময় তো সব কিছু ডক্টরের পারমিশন নিয়ে করা উচিত, তো সেই হিসেবেই আমি আর দীপ্ত যখন যাই ডাক্তারের কাছে, বাট উনি সেক্ষেত্রেও আমাদের নিরাশ করেন, বলেন যে তুমি ট্রাভেল করতে পারবে কি না সেটা আমি বলতে পারবো না, কারণ আমি অবস্টেট্রিশিয়ান নই। এবং এবার বুঝতে পারছো যে উনি কোনোভাবেই কিন্তু প্রেগনেন্সি নিয়ে আমাকে হেল্প করছেন না, প্লাস ট্রাভেল করতে পারবো কিন্তু সেটাও বলছেন না। অন টপ অফ দ্যাট উনি জানেন যে 28 উইকসের আগে কিন্তু আমি অবস্টেট্রিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট পাবো না। তো অতদিন অবধি আমি অপেক্ষাও করতে পারবো না, যদি আমার ইন্ডিয়া ব্যাক করতে হয় তার আগেই করতে হবে। তো তখন আমরা ঠিক করি যে ইন্ডিয়ার কোনো গাইনোকোলজিস্টের ইনিশিয়াল একটা কনসালটেশন করে আমরা সেই অনুযায়ী ডিসাইড করব। যদি উনি বলেন যে হ্যাঁ এটা সেফ ট্রাভেল করা, কারণ ক্যানাডা থেকে কলকাতার ট্রাভেলটাও কিন্তু অনেকটাই টাইম, এবং এই অবস্থা আমাকে কমপ্লিটলি একা ট্রাভেল করতে হবে। যদিও অনেকবার আমি একা ট্রাভেল করেছি, সেটা ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল হোক, বাট এই টাইমে স্বাভাবিকভাবেই সবার একটা টেনশন কাজ করে যাতে সব জিনিস কোনো রকমের সমস্যা না হয়। লং ফ্লাইট জার্নিও রয়েছে। কলকাতায় কিন্তু সরাসরি বলে দেওয়া হয়, 2-3 জন ডাক্তারের সাথে কনসাল্ট করার চেষ্টা করা হয়, বাট ওনারা সোজাসুজি বলে দেন যে পেশেন্টকে না দেখে আমরা কোনো কমেন্টই করতে পারবো না। তো এই অবস্থায় আমরা প্রচণ্ডভাবে স্টাফ হয়ে গেছিলাম যে এখানকার ডাক্তার কোনোভাবে
হেল্প করছে না যে আমি ট্রাভেল করতে পারি কিনা। সেখানে ইন্ডিয়ার ডক্টরের কাছ থেকেও কিন্তু কোনো রকমের হেল্প পেলাম না। তো এইভাবেই মোটামুটি জার্নিটা কেটেছে। এটা মোটামুটি যে সময়ের গল্প বলছি সেটা হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের গল্প। আর আরেকটা জিনিস তো তোমরা জেনে থাকবেই যে প্রেগনেন্সি প্রথম 3 মাস একেবারে বিগিনিংয়ের দিকে আর কি বিভিন্ন ধরনের চেঞ্জেস, হরমোনাল চেঞ্জেস, সাইকোলজিক্যাল চেঞ্জেস এই ধরনের হতে থাকে, এবং তার সাথে কিন্তু প্রচণ্ড টায়ার্ডনেস, এক্সস্টন এইগুলো হতে থাকে। প্রচণ্ড ঘুম পায়, আমার তো সারাদিন প্রচণ্ড পরিমাণে ঘুম পেত। সব মিলিয়ে আর কি এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি বলবো যে এই টাইমটা কিন্তু আমাদের খুব যে একেবারে স্মুথ বা সুখকর কেটেছে এইরকম নয়। মেডিকেল, নন মেডিকেল বিভিন্ন ধরনের চিন্তা এবং সেটা কিভাবে চ্যালেঞ্জেস এসেছে এখানে। তবে 3 মাস পর থেকে আমি দেখলাম যে হঠাৎ করে আমি যে এনার্জি ল্যাকিং ফিল করছিলাম সেটা কিন্তু ধীরে ধীরে কেটে গেল। আগে যেরকম প্রচণ্ড ঘুম পেত, ধীরে ধীরে নিজেই ফিল করলাম যে অতটা ঘুম পাচ্ছে না, বা আগে কোনো কাজ করতেই ইচ্ছা করতো না। বেশিরভাগ সময় কিন্তু আমি শুয়ে কাটাতাম, কোনো ধরনের কাজ করতে ইচ্ছা করতো না, ফোন দেখতে, টিভি দেখতে, কোনো কিছু করতে ইচ্ছা করতো না। বাট ধীরে ধীরে দেখলাম যখন 3 মাস কেটে গেল তখন কিন্তু অনেকটা আমি এনার্জি পেলাম, ঠিক আগে যেরকমভাবে এনার্জি পেতাম সেই রকমই। এবং তখন কিন্তু ধীরে ধীরে জিনিসগুলো চেঞ্জ হলো, এবং তখন অলরেডি এখানকার সিচুয়েশনও একটু হলেও বেটার হয়েছে। গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট আমি একটা পেয়েছি। তো ধীরে ধীরে সিচুয়েশনগুলো বেটার হতে থাকে যত দিন এগোয়, এবং এটাই মোটামুটি ইনিশিয়াল ডেজ অফ মাই প্রেগনেন্সি জার্নি কীরকম ছিল। মেডিকেল, নন মেডিকেল যেরকমটা বললাম অনেক রকম চ্যালেঞ্জ ছিল। এখনও প্রেগনেন্সি জার্নির বেশ কিছুটা আমার বাকি আছে এনজয় করা। এখন বলবো যে আমি বেশ ভালো করেই এনজয় করছি। ওই প্রথম 3 মাস যে একেবারেই এনজয় করতে পারিনি সেইগুলো কিন্তু দুঃখ আমার কেটে গেছে, এবং এখন কিন্তু খুব ভালো মতো এনজয় করছি, ঘোরা বেড়ানো থেকে সব রকমের। বা সবসময় চেষ্টা করি একটু হেলদিভাবে থাকার, সেটা বরাবরই যদিও আমি করে এসেছি হেলদি খাওয়ার, এবং খুব যে বেশি ট্রাভেল সেরকম নয়, মোটামুটি আর কি যতটা আমার ইচ্ছা করছে বা যতটা পারছি, যতটা করা উচিত এই সময়, সেটার কথা সবসময় মাথায় রেখেই হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই জানিও যে আমার এই প্রেগনেন্সি জার্নি বিদেশের মাটিতে তোমাদের কীরকম লাগলো। আমি এরপরে ক্যানাডায় আরও ডিটেলে এখানকার মেডিকেল সিস্টেম কীরকম, ইন্ডিয়া থেকে কতটা আলাদা, আরও কি কি সমস্যা ফেস করেছি, বা এর ভালো দিকই বা কী আছে। সব সময় যে সমস্যা ফেস করেছি এরকম নয়, অনেক ভালো দিকও আছে যেটায় উপকৃত হয়েছি। তো সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। আর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই প্রেগনেন্সি জার্নির গল্প শুনতে তোমাদের কীরকম লাগলো। আর তোমরা যারা দেখছো তাদের মধ্যে যদি কেউ উডবি মম হয়ে থাকো, তাদের জার্নি বা এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু আমাকে জানাতে পারো। আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আজকে ভিডিওটা তাহলে এইটুকুই। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভ্লগে।